নমস্কার, রণক্ষেত্রের আজকের সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সুজিত চট্টোপাধ্যায় আছি আপনাদের সঙ্গে। নোট যুদ্ধ একেবারেই ডিমনিটাইজেশনকে কেন্দ্র করে এখন সর্বভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপট রীতিমতো সরগরম। অনেকেই বলছেন কি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের একটা তিনি মুখ্যমন্ত্রী, কি দরকার এই সমস্ত ভারতীয় জনতা পার্টির সাথে একেবারে সংঘাতে যাওয়া। কিন্তু নিশ্চয়ই পরিপ্রেক্ষিতে আছেন তার মতো দুধের রাজনীতিবিদ এবং জনগণের যিনি পালস ধরতে পারেন এবং ভারতীয় রাজনীতির এক অন্যতম উজ্জ্বল যিনি বর্ণময় চরিত্র, তারও নিশ্চয়ই কিছু ক্যালকুলেশনস তো থাকে বই কি। বিশেষ করে দেশের প্রশ্ন যখন থাকবে তখন এই প্রশ্নগুলো সামনে আসবেই। লখনৌ আজ একদম জ্বালাময়ী ভাষায় আবারও নিশানায় নরেন্দ্র মোদী। দেখব প্রতিবেদন। পশ্চিমবঙ্গ হোক বা দিল্লি কিংবা উত্তরপ্রদেশ, যেখানেই যান না কেন নোট বাতিল ইস্যুতে তিনি যে বিনা যুদ্ধে মোদীকে এতটুকুও জমি ছাড়বেন না তা বুঝিয়ে দিচ্ছেন স্পষ্টভাবে। দিন যত যাচ্ছে ততই বাড়ছে তৃণমূল সুপ্রিমোর গলায় আক্রমণের ঝাঁজ। সোমবার কলকাতায় যে উচ্চগ্রামে মোদীকে বাক্যবাণে বিদ্ধ করেছিলেন ঠিক সেইভাবেই লখনৌতে নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় তুলে তুলোধনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে পেলেন সপা ও আপের প্রতিনিধিদের। उत्तर प्रदेश हो ये लड़ाई आम जनता का लड़ाई है और हम लोग वापस जाने के लिए है। आपको नोटबंदी वापस करना पड़ेगा। पंजाब में इलेक्शन आ रहा है, उसको पहले इनको कुछ करना है। अब क्या है कि बीजेपी एमएलए एमपी को अभी जहाँ बोलना पड़ेगा किसका पास कितना रुपया है, कितना जमीन है। पहले तो आप अपन से शुरू करो और आपका पार्टी प्रेसिडेंट से शुरू करो। इसका बात सबको बोला, बना दिया सबको। सब क्यों है, क्यों है, हम लोग सब क्यों है। और आप बहुत इमरजेंसी नहीं होता है। अरे इंदिरा गांधी तो इमरजेंसी डिक्लेयर किया था और आप तो इमरजेंसी डिक्लेयर नहीं करके भी बहुत सुखों उत्तम बन को देश को लूट लिया। उत्तम बन के देश को लूट लिया है हमारा रुपया। 2019 সালে লোকসভা ভোট, তার আগে জাতীয় রাজনীতিতে ক্রমে প্রতিবাদের মুখ হয়ে উঠছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উজ্জ্বল হচ্ছে মমতার ফেডারেল ফ্রন্টের স্লোগান। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। বিতর্ক এবং বিশ্লেষণ নিয়ে চলে আসছি। এরপর অন্যান্য প্রতিবেদনগুলো যাব। রয়েছেন ডাক্তার ফুয়াদ হালিম, রাজ্য সিপিআইএম নেতা, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন কৃষাণু মিত্র, মুখপাত্র রাজ্য বিজেপি, স্বাগত কৃষাণু মিত্র। রয়েছেন অনুপ্লব ঘোষ, তৃণমূল কংগ্রেস নেতা, অনুপ্লব ঘোষ, স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন অধ্যাপক ডক্টর বিশ্বনাথ চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক। বিশ্বনাথ দা, জাতীয় রাজনীতির এই পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে আক্রমণাত্মক ঝাঁজ কতটা ফলপ্রসূ হবে? দেখুন, আমি বলছি আগামী 15 দিনের মধ্যে কিন্তু এই ম্যাচের উইনার কে, মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস নরেন্দ্র মোদীর, এর একটা কিন্তু ফয়সালার একটা ইঙ্গিত পাওয়া যাবে। কারণ মানে মাস পয়লা বেতন হবে, যদি মানুষ যদি তার হাতে টাকা না পায়, এবং যে মানুষগুলো মোদী সমর্থন করছিল তারাও কিন্তু তিতিবিরক্ত হয়ে কিন্তু পেনশনের টাকা কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছে। না, আমি বলছি যে সাধারণভাবে যে মানুষের যে দৈনন্দিন খরচার যে মাসের শুরুতেই হয়, সেই টাকা যদি মানুষ না পায় বা তাদেরকে যদি মানে হয়রানি হতে হয়, সেখান থেকে কিন্তু যে মানুষটা সমর্থনও করছিল পলিসিটার, তার কিন্তু একটা তিক্ত অভিজ্ঞতা অন্যরকম হতে পারে। ফলে আগামী 15 দিন নরেন্দ্র মোদীর কাছে খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য আপনি দেখবেন অল্টারনেটিভ অনেক পলিসির কথা উনি বলছেন। উনি খবরের কাগজে বিজ্ঞাপনের মাধ্যমে বলছেন যে আপনারা কিভাবে মানে প্লাস্টিক মানি ব্যবহার করবেন, ডিজিটাল ব্যাংকিং কি করবেন, একদম খবরের কাগজে বড় বড় করে বিজ্ঞাপন দিচ্ছেন। তার মানে কি মানি সাপ্লাইয়ের জায়গাটা কিন্তু এখনো অ্যাসিওর্ড হয়নি। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে দেখেন আপনি, তাহলে 8 তারিখে ঘোষণার 1 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন। সেই সময় প্রতিক্রিয়া নিয়ে কিন্তু অনেকটা প্রশ্নও এসেছিল, নানা স্তরেই এসেছিল, ইনক্লুডিং আমরা যারা অ্যানালিসিস করি তাদের তরফ থেকেও এসেছিল।
কিন্তু যেভাবে সমস্যাটা গভীরতায় ঢুকছে তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেবল দিল্লিতে নয়, দিল্লিতে ইতিমধ্যেই দুবার গিয়েছেন, গুরুত্বপূর্ণ সংযোগ ঘটিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। কলকাতায় বড় সভা করছেন, লখনৌতে আজকে সভা করলেন, একাধিক রাজনৈতিক দলের সাথে ইতিমধ্যেই তার একটা যে কোলাবোরেশন না বলে এমার্জেন্সি এসছে, এই এমার্জেন্সিটার উপরে এবার গুরুত্ব দিচ্ছেন না। আমার যেটা ইম্পর্টেন্ট আমার মনে হয় যে দেখুন সুজিত দা, রাজনৈতিক নেতৃবর্গ যখন কখনো কোনো একটা সিদ্ধান্ত নেয় তার পেছনে তার কিন্তু একটা দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী লক্ষ্য থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে এই 8 তারিখের আগেই, অর্থাৎ টাকা বাতিলের ঘোষণার আগেই কিন্তু বিজেপির বিরুদ্ধে একটা অল আউট, এই প্রথম সারা রাজ্য জুড়ে একটা আন্দোলন ছড়িয়ে দিতে চেয়েছিলেন তার নিজের কর্মী সভাতেই। অর্থাৎ 2019-এর প্রেক্ষিতে তিনি যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চাইছেন সেটা দিনের আলোর মতন পরিষ্কার, সেটা নোট বাতিলের আগের থেকেই। এখন প্রশ্নটা হচ্ছে ইতিমধ্যে তিনি কতটুকু সফল হয়েছেন। আমি কিন্তু ব্যক্তিগতভাবে বলবো যে কয়েকজন এই বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি তাদের মধ্যে অন্যতম মুখ হয়ে উঠেছেন ইতিমধ্যেই। আসছি ডাক্তার ফুয়াদ হালিম, ইতিমধ্যে অন্যতম মুখ হয়ে উঠেছেন বিরোধী যে রাজনৈতিক লড়াই ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকারের বিরুদ্ধে, সেখানে অন্যতম মুখ হয়ে উঠেছেন বিশ্বনাথ দা। দেখুন, এই যে স্পষ্ট জায়গা আমরা পৌঁছে গেছি যেখানে যে কেন্দ্র সরকার যে মূল বিষয়গুলো আছে সেইগুলো অ্যাড্রেস করে উঠতে পারছে না। চাকরির ব্যাপার, যেখানে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম আছে, মানে আকাশচুম্বী যে জিনিসপত্রের দাম আছে সেই ক্ষেত্রে, ফলে ওখানে দাঁড়িয়ে এই একটা হচ্ছে কেন্দ্র সরকারের ভূমিকা এবং দ্বিতীয় দিকে রাজ্য সরকারের ভূমিকা প্রায় একই। ফলে দুজনেই, মানে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই হচ্ছে মৌলিক যে বিষয়গুলো নিয়ে যে কাজটা করার ছিল তাদের নিজস্ব ক্ষেত্রে না করার ফলে হচ্ছে এই যুগলবন্দিকে বাছাই করে নিয়েছে। ফলে নরেন্দ্র মোদী খুবই খুশি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিরোধী হিসেবে একটা জায়গাতে পৌঁছে যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও ধন্যবাদ জানাচ্ছে নরেন্দ্র মোদীকে এই সুযোগ দিয়ে দেওয়ার জন্যে। কেন আপনি যদি বোঝেন এই সুযোগ আপনাদের কাছেও ছিল না, আমি এই মর্মবস্তু আলোচনার মধ্যে যদি যান তাহলে আপনি দেখবেন যে গতকালকে যে মঞ্চের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন উনি কিন্তু নিজের দলের হচ্ছে কিন্তু প্রথম শ্রেণীর কোনো নেতাকে দাঁড়িয়ে কিন্তু ওদেরকে পেছনে দাঁড় করিয়ে কিন্তু বক্তৃতা দেননি। উনি কতগুলো লোকজন, একেবারে অপরিচিত লোকজনকে নিয়ে মঞ্চে উঠেছেন, কেন উনি জানেন উনি যখন হচ্ছে কালো টাকার বিরুদ্ধে কথা মুখ থেকে উচ্চারণ করবেন, পেছনে যদি ফিরহাদ হাকিম, সুলতান আহমদ, শোভন চট্টোপাধ্যায় যদি দাঁড়িয়ে থাকে তাহলে ওই কথার ইম্প্যাক্ট হচ্ছে সাধারণ মুখে হচ্ছে মানে মনে কিন্তু দাগ কাটতে পারবে না, কেন ওরা যে ছবিটা দেখছে তার সঙ্গে ওনার কথার কোনো মিল থাকবে না। এই শোচনীয় অবস্থাতে তৃণমূল পৌঁছে গেছে। উভয় পক্ষে ভারতীয় জনতা পার্টির হচ্ছে দীর্ঘদিন আপনি অবশ্য এই ব্যাপারেই সওয়াল করছেন যে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের একটা যুগলবন্দি, এটা যদি আপনারা কৌশলগত লাইন নিয়ে থাকেন এই বিষয়টা, সেটা কি খুব বেশি ফলপ্রসূ হবে? তার কারণ হচ্ছে মানুষ কিছু পদক্ষেপ যেমন দেখতে চায়, সেই পদক্ষেপের ক্ষেত্রে তার অসুবিধা হলে তার একটা বিরোধী রাজনীতিও দেখতে চায়। সুযোগ তো আপনাদেরও ছিল না। এখানে দাঁড়িয়ে আমরা হচ্ছে গেছি মানুষের পাশে, আমরা সেভাবে কনভিন্স করাতে পারিনি। আমাদের অনেক কমরেডরা হচ্ছে পথে নেমেছিল, কিন্তু আমরা হচ্ছে বলেছিলাম যে হচ্ছে অ্যাক্টিভলি বন্ধকে হচ্ছে কার্যকরী করার জন্যে কোনো আমরা কিন্তু সক্রিয় ভূমিকা নেব না। সেই ক্ষেত্রে মানুষদের যে প্রতিক্রিয়া, পকেটস ছাড়া গোটা পশ্চিমবাংলার মধ্যে অনেক জায়গা আমরা হচ্ছে সাড়া পেয়েছি এবং অনেক জায়গা, বেশিরভাগ জায়গা আমরা সাড়া পাইনি, সেটা আমরা আত্মসমালোচনা করছি। কিন্তু যে জায়গাটা আমি জাস্ট একটা লাইন দিয়ে শেষ করব, যে পুঁজিবাদ যখন হচ্ছে একটা আলোচনাকে মানুষের আয়নার প্রাঙ্গণে ফেলে দেয়, তারা কিন্তু পক্ষে এবং বিপক্ষে উভয় পক্ষকে কিন্তু নিজের কাছে হচ্ছে আত্মসমর্পণ করেই হচ্ছে ওই বক্তব্যটা হাজির করে। কেন তাহলে পুরো হচ্ছে কথাটাকে, পুরো আলোচনাকে, সামাজিক আলোচনাকে হচ্ছে নিয়ন্ত্রণ করা যায় এবং মৌলিক বিষয়ের দিকে হচ্ছে মানুষ হচ্ছে দৃষ্টি আকর্ষণ যেন না করে, সেই ষড়যন্ত্রের মধ্যে মোদী এবং মমতা একটা দারুণ হচ্ছে ভূমিকা পালন করছে আজকে দাঁড়িয়ে। অনুপ্লব ঘোষ, তার কারণ হচ্ছে এটা এক ধরনের হচ্ছে ক্যাপিটালিস্ট সিস্টেমেরই বাই প্রোডাক্ট হিসাবে দেখছেন এই দ্বৈরথটাকে। ডাক্তার ফুয়াদ হালিম, শুনুন, যদি আমার তথ্যে খুব ভুল না থাকে, প্রথমেই আমি বলে নিই আমি ইকোনমিক্সের ছাত্র নই, কিন্তু দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে কিছু অভিজ্ঞতা, কিছু আপনাদের সংযোজন, কিছু বিতর্ক, কিছু বিশ্বনাথ দাদের মতো মানুষের সংস্পর্শে থেকে যেটুকু শিখেছি, জেনেছি, সেটুকু দিয়ে আমি শুধু এটুকু বলতে চাই, ভারতবর্ষে প্রতিদিন
নোট ছাপার ক্যাপাসিটি, যে কটা মিন্ট আছে সব মিলিয়ে, যদি আমার তথ্যে খুব ভুল না থাকে আর যদি পরিসংখ্যান খুব ভুল না বলে, 300 কোটি টাকা প্রতিদিন না, প্রতি মাসে। না না, প্রতিদিনই। প্রতিদিন। আর ভারতবর্ষে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তরের রিপোর্ট অনুযায়ী, যেটা ইন্টারনেটে আসছে, প্রতিদিন যোগানের প্রয়োজন ভারতবর্ষে 2300 কোটি টাকা। নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী মন কি বাতে দেশবাসীকে বললেন 50 দিন আমাকে সময় দিন, 50 দিনের মধ্যে আমি সব ঠিক করে দেব। আজকে পাটিগণিতের হিসেবে সুজিত দা 20 দিন অতিক্রান্ত। 20 দিন তো অতিক্রান্ত বটেই, এই 300 কোটি আর না, 2300 কোটির ব্যবধান। একটা কথা বলো তো অনুপ্লব, মানে আজ থেকে 9 তারিখে যে পরিস্থিতি ছিল, আজকে দাঁড়িয়ে পরিস্থিতি কি একই অনুভব করা যাচ্ছে? পরিস্থিতি আরো জটিল হচ্ছে, যত দিন যাচ্ছে তত সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শুধু শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে, আঁশটে গন্ধ চাপা দেওয়া যাচ্ছে না। এবার রইল মমতা ব্যানার্জির আন্দোলন। মমতা ব্যানার্জি গরিব মধ্যবিত্তের জন্য, কৃষক শ্রমিকের জন্য আন্দোলন করতে প্রতিশ্রুতিবদ্ধ আমৃত্যু। জীবনের শেষ দিন অবধি মমতা ব্যানার্জি গরিব মানুষের জন্য আন্দোলন করবেন, এবং মমতা ব্যানার্জির মধ্যে এই জেদ আছে এবং ওনার মধ্যে এই দৃঢ়তা আছে, উনি আন্দোলনে জয়লাভ করতে জানেন। আর ফুয়াদ সাহেব যে কথাটা বললেন না, গটাপের খেলা, এই গটাপের খেলা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ ইতিমধ্যেই দেখেছে। উনি কয়েকজন ব্যক্তির নাম করলেন, তৃণমূলের নেতা নেত্রীর নাম করলেন, কিন্তু যদি এ প্রশ্ন করি, ফুয়াদ সাহেবকে সম্ভবত মুখ ঢাকা দিতে হবে। ভিডিও প্রকাশ হয় কোথায়? বিজেপির দফতরে। প্রচার করে কে? ফুয়াদ সাহেব। আর সেই ভিডিওর নিয়ে আদালতে লড়ে কে? কংগ্রেসের আইনজীবী। আর সব শেষে একটু শেষ করে নি ফুয়াদ, শেষ করে দিলে নীরব না থাকে। ফুয়াদ, আমি শেষ করে দিই, আমি কিন্তু মাঝখানে ইন্টারাপ্ট করিনি। না, আমি প্লিজ বললাম অ্যালাউ মি টু কনক্লুড, কমপ্লিট করে দিলাম গল্পটা। প্লিজ আমি অ্যালাউ মি টু কনক্লুড। আপনার সময় নিশ্চয়ই বলবেন আপনি। আর সবশেষ, আজকে 5 জন মুখ্যমন্ত্রীকে নিয়ে বিজেপি সরকার কমিটি গঠন করেছে, এবং খুব মজাদারভাবে সেই 5 জন মুখ্যমন্ত্রীর মধ্যে বিজেপির নির্বাচনে একজন মুখ্যমন্ত্রীর নাম মানিক সরকার, দলের নাম কি? আমি এই বিষয়টার দিকেই আসবো। হচ্ছে কৃষাণু মিত্র, আপনার কাছে যে প্রত্যেক দিনই নতুন নতুন পদক্ষেপ, অ্যামেন্ডমেন্ট, এখন হচ্ছে 50 দিন উনি সময় চেয়েছিলেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী, 50-এ 20 দিন। তারপর শোনা যাচ্ছে যে এই যে নোট, এটাকে রিপ্লেস করে কিভাবে পরিস্থিতিকে সামাল দেওয়া যায়, তার জন্য 5 জন মুখ্যমন্ত্রীকে নিয়ে একটি কমিটি হবে। সেই কমিটির মধ্যে বেশ বিস্ময় জাগানো নাম অবশ্যই হচ্ছে ফুয়াদ দাদের যে দল, সেই দলের যিনি পলিট ব্যুরোর সদস্য এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। দেখবো আর কারা রয়েছেন প্রতিবেদনে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, জেডিইউ দলের এই নেতা, প্রথম থেকেই মোদির নোট বাতিল ইস্যুকে সমর্থন করেছেন। তার অভিমত, এই ধরনের সিদ্ধান্তে মোদি কার্যত বাঘের পিঠেই সওয়ার হয়েছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তেলেগু দেশমের এন চন্দ্রবাবু নাইডু, তিনিও প্রধানমন্ত্রী বিমুদ্রাকরণের সমর্থক। তার মতে, মোদির নোট বাতিল ইস্যুতে দেশবাসীর সাময়িক কষ্ট হলেও এর ফল সুদূর প্রসারী। বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, এই রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মোদির একান্ত অনুগত এবং তাঁর কর্মসূচির সমর্থক। বাম শাসিত ত্রিপুরা, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। নোট বাতিল ইস্যুতে বামেদের ডাকা সাধারণ ধর্মঘট ত্রিপুরায় সামান্যতম সফল হলেও মানিক সরকারকে কিন্তু কমিটিতে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস শাসিত পুদুচেরি, মুখ্যমন্ত্রী ভি নারায়ণ স্বামীকে ফোন করে কমিটিতে থাকার কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক, বিজু জনতা দলের এই নেতা নোট বাতিল নিয়ে বিরোধী রাজনীতির আঁচ থেকে অনেক দূরে। তিনি বিষয়টির কোনো বিরোধিতা করেননি, জায়গা পেয়েছেন মোদির কমিটিতেও। নোট বাতিল নিয়ে ক্রমাগত মোদিকে বিধে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি, কলকাতার পর লখনৌ, 3 জায়গাতে তিনি মোদির নোট বাতিল ইস্যুর বিরোধিতা করেছেন, তোপতে গেছেন মোদির বিরুদ্ধে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, সমাজবাদী পার্টির এই নেতা মোদির নোট বাতিল ইস্যুর কড়া সমালোচনা করেছেন। লখনৌয়ের গোমতী নগরে মমতার সভায় নিজে না গেলেও প্রতিনিধি পাঠিয়েছেন অখিলেশ।
মোদির কমিটিতে নেই তিনিও। দিল্লির সবজি মান্ডিতে অরবিন্দ কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথ জনসভা করেন নোট বাতিল ইস্যুতে। বারবার আক্রমণ শানিয়েছেন মোদির বিরুদ্ধে, তাঁরও জায়গা হয়নি মোদির কমিটিতে। নতুন তৈরি কমিটির প্রথম বৈঠক হওয়ার কথা আগামী 2রা ডিসেম্বর। এন চন্দ্রবাবু নাইডুকে কমিটির প্রধান নির্বাচিত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। কৃষাণু মিত্র একটা কবিতার লাইন পড়েছিলাম না গুরুদেব রবীন্দ্রনাথের, পাত্রাধার কি তৈল না তৈলাধার কি পাত্র। কে কার সমাপতন ঠিক বুঝে ওঠা যাচ্ছে না, তবে বিজেপি এই কমিটিতে কিন্তু বেশ আগ্রহ ছড়িয়েছে। কেন করতে হলো এরকম কমিটি? 50 দিন তো এখনো হাতে অনেক সময়। প্রথমত হচ্ছে এটা বিজেপির কমিটি নয়। যাই বিজেপি, আপনি যদি ভেবে থাকেন এটা বিজেপির কমিটি, এনডিএ এটা হচ্ছে ভারত সরকারের কমিটি। বেশ, ঠিক আছে, ভারত সরকার একলা বিজেপির নয়। আমি সিপিএম এর মতো উদ্ধত নই, তৃণমূলের মতো উদ্ধত নই যে পশ্চিমবঙ্গ সরকারকে নিজের দলের সাথে মিলিয়ে দেব। ভারত সরকার বিজেপি নয়। তো সুতরাং সেই ভারত সরকারের একটা নির্ণয়তে ভারত সরকার সবকটি রাজ্যে, আপনাকে বুঝতে হবে আমাদের সংবিধান স্বীকৃত যে হ্যাঁ সে তো জানি, নিশ্চয়ই সবাই রাষ্ট্রের যে পরিকল্পনা, মানিক বাবুকে নেওয়ার পেছনে কি যুক্তি আছে এটা লোকে সবচেয়ে জানে না। কৃষাণু শুনুন না, দর্শককে নিরাশ করো না, এত দীর্ঘ আমাকে বলতে দিতে হবে না। একদম মানিক সরকার, তোমার কি মনে হয়? আমাদের সংবিধানে রাষ্ট্রের যে কল্পনা আছে, রাষ্ট্রতন্ত্রের যে কল্পনা আছে, সেই রাষ্ট্রতন্ত্রের মধ্যে কেন্দ্র সরকার আছে, রাজ্য সরকার আছে, লোকাল বডিগুলো আছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে কমিটিটার কথা বারবার বলতে চাইছেন, এই কমিটিতে তৃণমূল নেত্রীও থাকতে পারতেন, উনি নিজের ইচ্ছাতে থাকেননি। আচ্ছা, আমরা সকল রাজনৈতিক দল তাদেরকে চেয়েছি, কারণ দেশ গঠনে যেদিন প্রধানমন্ত্রী প্রথম নীতি আয়োগের বৈঠক করেছিলেন সেখানে বিজেপির পতাকা ছিল না, বিজেপির কোনো স্লোগান ছিল না, সেখানে ছিল টিম ইন্ডিয়া, পেছনে লেখা ছিল টিম ইন্ডিয়া। সেই টিম ইন্ডিয়ার আমরা যতটা অঙ্গ, আমরা মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়াতে যতগুলো রাজনৈতিক দল বিভিন্ন রাজ্যে তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, ভারতের সংবিধানকে মাথায় পেতে যারা ভারতের গণতন্ত্রকে স্বীকৃত করেছেন, তাদের সকলের সমান অধিকার আছে। চমৎকার, তার জন্য আমি আসছি, বিশ্বনাথ দা চমৎকার যুক্তি দিয়েছে কিন্তু কৃষাণু। না দেখুন মানে, তবে আপনার কি মনে হয় যে এই ক্ষেত্রে কোনো রাজনৈতিক হিডেন এজেন্ডা আছে? না, একটা যে দেখুন মানে নরেন্দ্র মোদী যে সিদ্ধান্তটা নিয়েছেন, সেই সিদ্ধান্তটার যে পরিকল্পনার অভাব ছিল সেটা কিন্তু মোটামুটিভাবে এখন পরিষ্কার। কারণ যেভাবে অনেকগুলো বিষয় উঠে আসছে যে কেন নরেন্দ্র মোদী পার্টিকে ব্যবহার করতে চাইছেন, মানে রীতিমতন RSS বিজেপিকে ব্যবহার করতে চাইছেন মানুষকে, যাতে ওই ইলেকট্রনিক সিস্টেমে অর্থাৎ ব্যাংকিং সিস্টেমের ক্যাশের পরিবর্তে কি করে ওই ইলেকট্রনিক সিস্টেমের মধ্য দিয়ে মানুষ ট্রানজ্যাকশন করে সেই বিষয়ে। তার মানে সাপ্লাই ঠিক নেই। আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় বিশ্বনাথ দা ঠিকই নিশ্চয়ই করবেন, একটা রাষ্ট্র চালাবার জন্য পদক্ষেপ যে ম্যান্ডেট আছে নিঃসন্দেহ করো। প্রশ্নটা হচ্ছে যে এই জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায় বা কেউ কিন্তু অতটা কিন্তু অ্যাকসেপ্টেড নন, অখিলেশ যাদব নন, আপ নন, তারা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, কৃষাণু বলছে তারা অবশ্যই অ্যাকসেপ্ট করতেন না, মানিক বাবু কিন্তু করেছেন। একটা আপনি বলি নিশ্চয়ই এটা বলতে পারেন, একটা আমি বলি মানে সরকারের তরফ থেকে একটা যুক্তি ছিল, সেটা হলো যারা কিছুটা টেকনোলজি জানে তাদেরকে যদি রাখা যায়। কিন্তু মানিকবাবু কতটুকু টেকনোলজি জানে সেটা নিয়ে আমার সংশয় আছে। কিন্তু এছাড়াও কিন্তু চন্দ্রবাবু নাইডু ওয়েল টেকনোলজি সম্পর্কে, মানে টেকনোলজি সম্পর্কে খুব ওয়াকিবাহুল। একইভাবে মানে পন্ডিচেরি যিনি মুখ্যমন্ত্রী কংগ্রেসের, তিনি অত্যন্ত ওয়াকিবাহুল। শিবরাজ সিং চৌহানও ওয়াকিবাহুল, হ্যাঁ, এবং নবীন পটনায়ক অবশ্যই। কিন্তু মানিক সরকার কতটুকু জানে সেটা নিয়ে প্রশ্ন আছে। আমার যেটা মনে হয় নর্থ ইস্টের যে প্রভিন্সের রাজ্যগুলো আছে তার মধ্যে মানিকবাবুকে একটা রিপ্রেজেন্টেশনের জায়গাটা অ্যাসিওর করবার চেষ্টা হতে পারে। কিন্তু সামগ্রিকভাবে নরেন্দ্র মোদী কিন্তু এই যে কৌশলটা নিয়েছেন, অর্থাৎ সর্বভারতীয় স্তরে একটা কমিটি তৈরি করে দেওয়া, তার মধ্য দিয়ে কিন্তু একটা দ্বিতীয় স্তরের ডিপ্লোমেসি তিনি খুললেন। কেন আমি বলছি যে পুরো সরকারের উপর চাপটা চলছিল এবং কেন্দ্রবিন্দু নরেন্দ্র মোদী ছিলেন এবং অর্থমন্ত্রী ছিলেন, মানে সেখান থেকে ফোকাসটাকে দ্বিতীয় স্তরে নিয়ে আসা, এই দ্বিতীয় স্তরে আনার জন্য কৌশলগতভাবেই কিন্তু এই কমিটিটা তৈরি করা। আমি ঠিক এখান থেকে একটু আসছি ফুয়াদ দা, আপনি বুঝতেই পারছেন যে যদি এইটা সত্য হয়, যদি
তাহলে কিন্তু এর দায়িত্ব নিতে হবে, আপনার পার্টিকেও নিতে হবে। তার কারণ মুখ্যমন্ত্রী যদিও তিনিও ইলেক্টেড, রাষ্ট্র কাঠামোর মধ্যে নয়, কোথাও একটা জায়গায় মনে হচ্ছে যে লাইনে ঠিক কি চাইছে আর কি সিপিআইএম বা হচ্ছে তারা কি চাইছে বা ত্রিপুরাই বা কি চাইছে। ওখানে তো ক্যাশ ডিলিংটা প্রচন্ড বেশি, আমি নিজে গিয়ে চোখে বারবার দেখে এসেছি। মানে যেটা হচ্ছে নরেন্দ্র মোদী এবং কেন্দ্র সরকার একটা বিপদে পড়েছে এবং সেই বিপদের লক্ষণগুলো ডিমনিটাইজেশন 8ই নভেম্বরের ঘোষণার 12 ঘন্টার মধ্যে আমরা টের পেয়েছিলাম, যখন উনি বললেন যে টোল প্লাজাতে টাকা নেওয়া হবে, কিন্তু 12 ঘন্টার মধ্যে ওনার নিজস্ব ক্যাবিনেট কলিগ নীতিন গাডকারি বললেন যে টোলতে মকুফ, কোনো টোল প্লাজাতে টাকা দিতে হবে না। পর 12 ঘন্টার মধ্যে আমরা ইঙ্গিত পেয়ে গেছিলাম যে কেন্দ্র সরকার নিজে কিন্তু মানে গোটা বিষয়টা নিয়ে গুছিয়ে নামতে পারেনি। তারপরে আমরা দেখলাম আরবিআই হচ্ছে 15 দিনের মধ্যে 30টা নোটিশ বের করা, সকাল বিকেল মানে নিজের সব যেই নোটিশগুলো আছে তাকে বাতিল করা, আবার নতুন করে বের করা। সেই নরেন্দ্র মোদী একটা বিপদে পড়েছে। কিন্তু এর বাইরে যদি আপনি লক্ষ্য করেন, আপনারা কি কিছুটা হলো বৈতরণী পেরিয়ে দেওয়ার চেষ্টা করছেন? আমি আসছি, নরেন্দ্র মোদী বিপদে পড়েছে রাজনৈতিকভাবে। ভারতবর্ষের মানুষ কিন্তু ওনার সিদ্ধান্তের জন্য আরো বড় বিপদে পড়ে আছে। মানে নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে গুটি কয়েকজনকে নিয়ে, এবং উনি ক্যাবিনেটকেও ইনভলভ করেননি। উনি নিজে বলছেন যে পার্টি ইনভলভ নয়, ওনার নিজের কথা। কিন্তু বিপদে পড়েছে গোটা ভারতবর্ষের মানুষ। ফলে যখন ভারতবর্ষের মানুষ বিপদে পড়েছে, আমরা হচ্ছি পার্টিগতভাবে বলেছিলাম যে প্রধানমন্ত্রী এসে হচ্ছে গোটা বিষয়ের সম্বন্ধে পার্লামেন্টে একটা বক্তৃতা রাখুন, উনি ওনার পরিকল্পনাটা সামনে রাখুন, তারপরে আমরা আলোচনা করব, আমরা আমাদের কনস্ট্রাকটিভ যে সাজেশন আছে সেটা দেব। পার্টিগতভাবে আমাদের পলিট ব্যুরোর রেজলিউশন এবং আমাদের যারা নেতৃত্ব আছে পার্লামেন্টের মধ্যে, লোকসভা রাজ্যসভা, তারা লিখিত চিঠি সরকারকে দিয়েছে নির্দিষ্ট পরিকল্পনা করে যে এই জিনিসগুলো করা উচিত এই বিপদ থেকে, মানে আমরা যদি বেরোতে চাই। এর বাইরে মানে আপনি বলছেন কনস্ট্রাকটিভলি আপনারা কিছু সাজেশনস দিয়েছিলেন। হ্যাঁ, 3টে বিষয়। আমি একটু আসছি, একটু বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন।